প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের এডুকেশান মাইনর সাবজেক্টে রয়েছে। তোমরা অনেক কমেন্টস করেছো, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছো, স্যার আমাদের এডুকেশানের যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন। তো দেখো, তোমাদের DSCC 1 যে অনার্স পেপারের কোশ্চেন হয়েছে, তোমরা কোশ্চেনটা যদি দেখে থাকো, কোশ্চেনে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম। সেই মডেল প্র্যাকটিস সেটে 10 নম্বর আমি 5টা প্রশ্ন খালি বলেছিলাম, 5টা সাজেশান তো আমি বাদ দিলাম, 5টা প্রশ্ন আমি বলেছিলাম। সেই 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্ন 10 নম্বরে কমন এসছে, ঠিক আছে। এবং 5 নম্বরে আমি প্রশ্ন দিয়েছিলাম 6টি থেকে 7টি। সেই 6টি থেকে 7টি প্রশ্ন থেকে তোমাদের 5 নম্বরে 4টি প্রশ্ন কমন এসছে। মানে যদি একদম কম পরিসরে কেউ যদি পড়ে যায়, লাস্ট মিনিটে সেই সাজেশনটা যদি দেখে গেছিলো, তারাও মোটামুটি 60 থেকে 70% একদম অ্যান্সার করে আসতে পেরেছে। কিন্তু আমি বলবো একটু বেশি পরিমাণ প্রশ্ন পড়ে যাওয়াই ভালো। আমার যে সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দিয়েছিলাম, সেই প্রশ্ন যারা পড়েছে তাদের 100% কেন অনেক তার উপরে প্রশ্ন কমন এসছে। কিন্তু আমি প্রশ্নগুলো সেইভাবে নির্বাচন করে দিই। এবং তোমাদের যেখান থেকে ইউনিভার্সিটি প্রশ্ন করে, সেই প্রশ্ন হচ্ছে পাঠ্য বই, সিলেবাসটা দেখা হয়। সেখানে সিলেবাস দেখে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়, এবং অবশ্যই ইয়ারের কোশ্চেনটা সামনে থাকে, সেইভাবেই অ্যানালাইজ করে প্রশ্ন করা হয়, ঠিক আছে। তো আমি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাইনর পেপারের কী কী প্রশ্ন আসতে পারে আমি একদম গুটি কয়েক প্রশ্ন রেখেছি, ঠিক আছে। তোমরা যারা লাস্ট মিনিটে সাজেশন দেখেছো সেই কোশ্চেনগুলো অবশ্যই করবে, সাথে এইগুলো একটু লাস্ট মিনিটের জন্য করে যেও, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো প্রশ্নগুলো কি দেখে নেবো, চলো। একটু আমি মডেল প্র্যাকটিস সেট আকারেই তোমাদের দিচ্ছি, এটা কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 10 নম্বরে 3টি প্রশ্ন দেবে একের দাগে, সেখানে ক খ গ ঘ করে এরকম থাকবে। কী কী প্রশ্ন আসতে পারে ভালো করে দেখে নাও। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও, ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের ব্যাখ্যা করো, প্রশ্নটি অবশ্যই পড়বে। একজন সুশিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু দেখতে হবে। এর সাথে আরও দুটি যে প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন অন্তত লাস্ট মিনিটের জন্য ভালো করে দেখে যাও, তোমরা উপকার পাবেই পাবে, আমি এইটুকু বলতে পারি। বিগত 3 থেকে 4 বছর ধরে আমি তোমাদের সাজেশান ভিডিও দিয়ে এসেছি, এবং আদর্শ উত্তরের নোটসও আমি তোমাদের দিয়েছি, তোমরা জানো। যারা 6 সেমিস্টার এখন পড়ছো, বা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো যারা এখন নতুন, তাদের একটু ভরসা করতে অসুবিধা হবে, কিন্তু যারা অনার্সের ক্যান্ডিডেট রয়েছে, যারা অনার্সের ডিএসসি পেপারটা দিয়ে দিয়েছে, তারা জানে যে পিভি স্টাডি ক্লাসের সাজেশান কতটা কমন এসছে, এবং কত কম কোশ্চেন দিয়ে কমন পাওয়া যায়, ঠিক আছে। এবং আমি খুব সচরাচর দেখবে, আমি একটা সাজেশান দিলাম প্রথমে এরকম, তারপরে আবার মিডিলে একরকম চেঞ্জ করে দিলাম, আবার লাস্টের দিকে গিয়ে চেঞ্জ করলাম। আমি এরকম খুব একটা করি না। যে প্রশ্নগুলো তোমাদের দিই সেখান থেকেই বেছে দিই। হ্যাঁ, 2-1টি প্রশ্ন যেগুলো মনে হয় এইবারে আসতে পারে, সেগুলো আমি একটু অ্যাড করে দিই বা বলে দিই, ঠিক আছে। কিন্তু পুরো টোটালি কোশ্চেন চেঞ্জ হয়ে গেল, প্রথমে আমি মিডিলে দিলাম 10টা প্রশ্ন, তারপরে আবার প্রশ্ন লাস্ট মিনিটে আমি বলছি এই 10টা তো পড়বে, তার সাথে আরও 10-15টা প্রশ্ন পড়ে যাবে, তো সেরকম এটা সাজেশান হয় না, ঠিক আছে। ওগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু বই পাওয়া যায়, সাজেস্টিভ বই, সেখান থেকে পুরো হুবাহু কপি পেস্ট করে অনেকে সাজেশন করেন, ঠিক আছে। সেগুলো তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তবে সাজেশন মানেই হচ্ছে একদম আমার সাজেশন তো থাকবেই, কিছু প্রশ্ন বেশি থাকবে, একদম লাস্ট মিনিটে সাজেশন বলতে একদম গুটি কয়েক প্রশ্ন থাকবে, ঠিক আছে। গুটি কয়েক প্রশ্ন আমার থাকবে, সেখান থেকে আমরা পড়বো। তো এই সাজেশনগুলো বেসিক্যালি করা হয় যারা ভালো পড়াশোনা করেছো তাদের জন্য, তারা একবার দেখে নেবে যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো একটু চোখ বুলাবে। এবং যারা কাজকর্ম করছো, পড়ে উঠতে পারোনি, কিছুই সেরকম বই কেনা হয়নি, নোটস নেই, টিউশনি পড়ো না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা তো পাস করতে চায়। পাসটুকু করে তারা হয়তো শুধু সার্টিফিকেটটা তাদের হলেই হলো, তবু এরকম করে পড়াটা করা উচিত না। কিন্তু অনেকেরই সমস্যা থাকে, অনেকে কাজ করে হয়তো গ্র্যাজুয়েশন করছে, এরকম অনেক ব্যাপার থাকে। অনেকের টিউশনি নেওয়ার মতো সেই রকম সামর্থ্য থাকে না, তো বিভিন্ন কারণ আছে, তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হয়। তো তোমাদের বলবো পিভি স্টাডি ক্লাসকে একটু ভরসা করে সাথে থেকো, ঠিক আছে। বিভ্রান্তিমূলক কিছু রয়েছে, চ্যানেল রয়েছে বা কোনো লোক রয়েছে যারা
দেখবে অন্যকে কাদা ছিটিয়ে নিজে একটু বড় হওয়ার চেষ্টা করে, বা ভাবে নিজেই সব জানি আর বাকিরা কেউ কিছু জানে না, আমার থেকে সবাই নেয়, কপি করে। দেন এরকম অনেক কিছু আছে এক্সেট্রা, তোমরা জানো, বুঝতে পারছো। তো লোকে যাকে বড় বলে সেই বড় হয়, নিজে যে বলে আমি বড় সে কোনো দিন বড় হয় না, ঠিক আছে। নিজেকে আহম্বর দেখা, আমার থেকে সবাই টুকছে, আমার কাছে অনেক টিচার রয়েছে যাতে আমরা কোলাবোরেশনে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। তো তা বলে এই না যে প্রকাশ্যে আমরা সবার নাম বলে বেড়াবো ওই টিচার নিয়েছে, তা উনি কি পারেন না? হ্যাঁ নিয়েছেন, হেল্প নিয়েছেন, কারণ সিলেবাস এতই নতুনত্ব, সবাইকেই খাটতে হচ্ছে। কেউ কাউকে যদি হেল্প করে সেগুলো প্রকাশ্যে বলাটা উচিত নয়, এগুলোকে একটা টিচার হয়ে আরেকটা টিচারকে অপমান করা বলে। যদি শিক্ষক সত্যিকারের শিক্ষক হয় সে কোনো দিন করতে পারে না। যাই হোক, এবং হ্যাঁ কারা করবে, যারা হয়তো কোনো শিক্ষক নয়, টিচার নয়, জাস্ট নেমেছে যে হ্যাঁ কটা বই ফই কিনবো, কিনে বা এই স্যার ওই স্যারের থেকে নোটস নিয়ে আমি একটু চড়া দামে বিক্রি করে আমি একটু ব্যবসা চালাবো, তারা করতে পারে। যে অন্যান্য কাজ করে প্রচুর খাটনি হবে, এই 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 ব্যবসাটা ঢুকে পড়ি, স্টুডেন্টদের নিয়ে একটু খেলা হবে, একটুখানি গুছিয়ে ভালো করে বলবো, সবাই বিশ্বাস করে নেবে। যাই হোক, এরকম অনেক ব্যাপার থাকে, এগুলো অ্যাভয়েড করবে, তত তোমাদের জন্য মঙ্গল। আর যদি মনে হয় পিভি স্টাডি ক্লাস বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, পিভি স্টাডি ক্লাসকে অ্যাভয়েড করে দাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এক বছর অ্যাভয়েড করে রাখো, তোমরা যাও, ঠিক তোমরা দেখবে, আমি তোমাকে গ্যারান্টি বলছি, ঠিক পরের সেমিস্টারে তোমরা পিভি স্টাডি ক্লাসকে দরকার তোমাদের পড়বেই। তখন তোমরা এসে বলবে স্যার আমরা অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে ঠকে এসেছি, আমাদের স্যার সাবলি হয়ে গেছে, আমাদের কী করণীয় একটু বলুন। তো এটা চাই না বলেই আমি তোমাদের বলি। যাই হোক, 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে অবধি রয়েছে, প্রশ্নগুলো দেখে স্ক্রিনশট তুলে নাও। যে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো, প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো, মন্টেশ্বরী শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। এবং এর সাথে রয়েছে খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। এই যে কটি প্রশ্ন আমি দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নিও, অনেক অনেক উপকার পাবে, ঠিক আছে। 5 নম্বরে মিনিমাম এখান থেকে 4টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং 10 নম্বরে মিনিমাম আমি বলছি দুটো পাবেই পাবে, মানে দুটো 10, 20, এবং এদিকে হচ্ছে 4 5 20, 20 20 40 নম্বর তোমরা একদম পাবেই পাবে। কম করে বলছি, বেশি করে হলে একটা 10 আর একটা 5 তোমরা এমনি পেয়ে যাবে, 30 এবং এদিকে 25, ঠিক আছে, মানে 55। সেখানে আমি 40 ধরেই চলছি, তুমি 40 মিনিমাম পাবে, আর 40-এ যদি উত্তর ঠিকঠাক থাকে ওখান থেকে তুমি 5 নম্বর তুলে নিতে পারবে। এবার রয়েছে 2 নম্বরে প্রশ্নগুলো দেখে নাও। আমি ডিএসসিতেও 2 নম্বরে যা যা দিয়েছি সেগুলোই এসছে। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো, প্রথাগত শিক্ষা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো দুটি তাৎপর্য লেখো, প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা লেখো। এখানে মন্টেশ্বরিটাও পড়ে নেবে, মন্টেশ্বরি এবং কিন্ডারগার্টেন পদ্ধতি কাকে বলে, দুটো করে বৈশিষ্ট্য, দুটো করে সুবিধা একটু পড়ে রাখবে, ঠিক আছে, তোমরা কমন পেয়ে যাবে। এবং আরেকটি পড়বে যে তোমাদের টেলর কমিশনের 4টি স্তম্ভ, 4টি স্তম্ভের নাম, শুধু 4টির নাম লিখে দিলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো দেখে নাও, ভারতীয় দর্শনের অর্থ লেখো, ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী, প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী, 2জন ভাববাদী দার্শনিকের নাম লেখো, 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটু ভিডিওটি লং হলো, কারণ তোমাদের কিছু কথা না শেয়ার করলে তোমরা অনেকেই তো এখন বোঝো না, তোমরা ভাবো যেগুলো তোমাদের সামনে দেখানো হয় যেইভাবে, তোমরা আকর্ষণীয়তে বেশি প্রলোভিত হও, ঠিক আছে। আকর্ষণে কোনো কিছু প্রলোভিত হলে সেটা যে বইয়ের মলাট খুব ভালো, সেই বই যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, ভেতরে ঢুকে দেখতে হবে সেখানে কী উত্তর, কোয়ালিটির উত্তর লেখা আছে। অনেকে যেগুলো দেখবে, যাদের হয় না, দেখবে এক একটা বই থাকে, যেমন টেক্সট বইগুলো খুব একটা ভালো মলাট থাকে না, বা খুব একটা সেরকম থাকে না, কিন্তু ওর মধ্যেই দেখবে সমস্ত উত্তর, সমস্ত কিছু ডেটা ভালো মতো রয়েছে। যারা দেখবে কিছু কিছু চ্যানেল রয়েছে শুধু থাম্বনেল শুধু সাজিয়ে, কেন তাদের সময় থাকে প্রচুর, তারা বিভিন্নভাবে আকর্ষণীয় করে যাতে আকৃষ্ট হয় স্টুডেন্টরা, যাতে ঢোকে, ঠিক আছে। আমাদের নর্মাল মোটামুটি একটু থাম্বনেল করে আমাদের দিতে হয়, কারণ আমাদের এত সময় নেই, ঠিক আছে। কয়েকটা স্টুডেন্টকে আমি মাঝে দিয়েছিলাম, তারা করে দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল, কয়েকজন করে আমাকে বলে। তা সময় তো থাকে না, মেন হচ্ছে তোমাদেরকে তাড়াতাড়ি করে দেওয়াটা, যে কোশ্চেনগুলো কোনগুলো কমন আসবে সেটা মেন উদ্দেশ্য, ঠিক আছে। আকর্ষণীয় থাম্বনেল করে আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিলাম তাই সেগুলোই কম মানে ভালো, বাকিরা ভালো না, সেটা কোনো যুক্তির কোনো ভিত্তি নেই। যাই হোক, তো আজকের মতো এটুকুই শেষ করছি।